গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ নতুন একটি সিরিজ জিকে জিএস কিং। তো আমি তোমাদের বলেছিলাম যে জিকে জিএস কিং হতে গেলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে এবং একটা ভালো কনসেপ্ট অর্জন করতে হবে, তবেই তুমি হবে জিকে জিএস কিং। এবং পরীক্ষায় বসলে ব্যাস জিকে দেখবে আর হবে উত্তর। তো পরীক্ষায় জিকে যত তাড়াতাড়ি করতে পারবে মানে তোমার অ্যাডভান্টেজ। একটা জিকে দেখতে কয়েক সেকেন্ড লাগে এবং সেটা সলভ করতে কয়েক সেকেন্ড লাগে। 25টা জিকে যদি থাকে, তুমি একটা পরীক্ষায় অফলাইন যদি হয় 5 মিনিটও লাগে না যদি জানা উত্তর হয়। আর যদি না হয় একটু পড়তে হবে, বুঝে এলিমিনেট করে করে যেতে হবে। যাই হোক, তো আমরা এটাই বলতে চাইছি যে তোমার সামনে যে সাবজেক্ট থাকুক না কেন, কেউ তো মায়ের পেট থেকে সাবজেক্ট নিয়ে জন্মায়নি। এটাই বলতে চাচ্ছি যে তুমি পড়লেই হবে। তুমি যেটা পড়েছিলে সেটা নিয়ে ভালো হয়েছে, সেটা তুমি বেশি ডেভেলপ হয়েছে। আর সেই আমরা ল্যামার্কের সূত্র যেমন জানি, ব্যবহার অব্যবহারের সূত্র, যে অঙ্গ বেশি ব্যবহার হবে সেটা সুগঠিত হবে, শক্তিশালী হবে। তো যে সাবজেক্ট তুমি বেশি পড়েছো সেটা তুমি ভালো পারছো, আর যেটা তুমি কম পড়েছো কম পারছো। এখন তোমার কি করতে হবে, যেটা তোমার উইক আছে, যে জায়গাটা এখনো তোমার ভুল হয়, দুর্বল জায়গা, সেটাকে বেশি সময় দিতে হবে, দিয়ে টেনে তুলতে হবে। সে ম্যাথ হোক, ইংরাজি হোক, সায়েন্স হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, যে কোনো বিষয়। এটা মাথায় রাখতে হবে, কারণ চাকরি পাওয়ার সিস্টেমটাই এই। তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট একটা ব্যালেন্সে আনতে হবে, একটা লেভেলে নিয়ে যেতে হবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে যে কোনো সাবজেক্ট প্রশ্ন যদি দেয় একটা 80% লেভেলে আসতে হবে। 100টায় 80টা প্রশ্ন সঠিক করতে পারছো, সে সায়েন্স হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, লেভেলটা তোমাকে ওই জায়গায় টেনে তুলতে হবে। তবেই কিন্তু তুমি যে পরীক্ষা দেবে দেখবে সেটাই তুমি পাস করছো। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে বা হয়, আমরা দেখে থাকি যে একটা পরীক্ষা পাস করছে, টানা পাস করছে সব পরীক্ষা, সে সেন্ট্রাল হোক আর রাজ্যের হোক, কারণ সে তো পড়েছে সব বিষয়, তাই না? একটা ভালো জায়গা সে তৈরি করতে পেরেছে, তো সেইটা দিয়েই সে কিন্তু সব পরীক্ষা পাস করতে পারছে। এটা মাথায় রাখতে হবে। তুমি এই যে পড়ছো শুধু একটা পরীক্ষা নয়, তোমার যে কোনো এক্সামে কাজে লাগবে। তো আমরা চেষ্টা করব এই যে স্থিতি গতি চ্যাপ্টারে যে ছোটখাটো বিষয়গুলো আছে একটু ব্যাখ্যা করার, কারণ এই জায়গাটা তোমরা ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সে তোমরা অনেকটা উইক আছো। যে জায়গাটা নিয়ে কিন্তু মানে এটা না জানলে ফিজিক্স কিছু জানা হয়নি এরকম মনে হবে, কারণ ফিজিক্সের মানে একদম সেই কি বলবো ভিত, এই সমস্ত চ্যাপ্টারটা স্থিতি গতি, ত্বরণ সরণ মন্দন বেগ, এইগুলোই আমরা আলোচনা করব, ডিসকাস করব। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমার ক্লাস সকাল 7:30 থেকে তোমরা পাচ্ছ, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, কখন কোন ক্লাস কোন চ্যানেলে আমাদের হয়। সমস্ত ক্লাসের লিংক বা নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে, এবং পেড কোর্স আমরা যেগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। প্রচুর ব্যাচ আছে, আমি আর সবগুলো এখানে দেওয়া আছে, সব নেই, অল্প কিছু আছে। নতুন ব্যাচ এসএসসির গ্রুপ সি গ্রুপটি 15 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা আলাদা, এটা আগের থেকে আমি বলে দিলাম, খেয়াল করবে, দেখে শুনে ভর্তি হবে। তো চলো আমরা এখানে ডিটেলস এবং এমসিকিউ প্র্যাকটিস করব। বিষয়টা কি আমাদের বুঝতে হবে, ধৈর্য ধরে বুঝতে হবে। দেখো, সময় দিতে হবে। তুমি ইতিহাস পারো ঠিক আছে, তাই বলে ছেড়ে দিলে হবে না, ওটা পড়ে যেতে হবে। পাশাপাশি তোমার ধরো ভূগোলে উইকনেস আছে বা ম্যাথে বা সায়েন্সে, তাহলে সেই পাঠে সময় দাও, দেখবে এমনি তৈরি হয়ে যাচ্ছ, তুমি এমনি তৈরি হয়ে যাচ্ছ। প্রশ্ন হচ্ছে স্থিতি কি আর গতি কি? আমরা রেস্ট অ্যান্ড মোশন বলে থাকি। স্থিতি মানে আমি বলি রেস্ট, কেউ রেস্টে আছে, বসে আছে, তো সে রেস্টে আছে, স্থিতি আছে। স্থিতি বা গতি একটা অবস্থা বা সিচুয়েশন। এটা কার সাপেক্ষে তুমি মেজার করবে? তুমি দাঁড়িয়ে আছো, পাশ দিয়ে একটা সাইকেলে চলে যাচ্ছে কেউ, তার বুঝতে হবে ও গতিতে আছে, আমি দাঁড়িয়ে আছি, মানে স্থির আছি। এই হচ্ছে ব্যাপার। কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির থাকে তাহলে সেটাকে আমরা বলি স্থিতি বা রেস্ট। আর কোনো বস্তু যদি পারিপার্শ্বিক মানে আশপাশে তুমি যা দেখছো আর কি, ঠিক আছে? তুমি দাঁড়িয়ে আছো, সামনে বাস যাচ্ছে, সাইকেল যাচ্ছে, বাইক যাচ্ছে, তো ওইগুলো গতিতে আছে, মানে গতিশীল অবস্থায় আছে, মানে বুঝতে হবে সে গতিতে আছে। সেটাকে বলা হবে মোশন, মোশন বা গতি। এই মোশন বিভিন্ন ধরনের হতে পারে। এই গতি কত ধরনের হয়? গতি আমরা ভ্যারাইটিস গতি দেখতে পাই। ধরো তোমার মাথার উপরে একটা সিলিং ফ্যান ঘুরছে, ওটা ঘুরছে, ঘড়ির কাঁটা ঘুরছে,
সেও তো গতিতে আছে। একটা পিঁপড়ে হেঁটে হেঁটে মানে পিঁপড়ে যাচ্ছে, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, এই যে গতিগুলো, বা সেলাই মেশিনের গতি, উঠছে নামছে উঠছে নামছে, পেন্ডুলাম এরকম দুলছে, পেন্ডুলাম যে ঘড়িগুলো আছে, পেন্ডুলাম এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। তো এই ভ্যারাইটিস কাইন্ড অফ গতি আমরা দেখতে পাই। তো সেইভাবেই আমরা ভাগ করতে পারি গতি। প্রথম হচ্ছে আমরা 1 নম্বরে বলছি চলন গতি। চলন গতি, চলন গতি মানে ধরো পিঁপড়ে এখান থেকে হেঁটে এইভাবে যাচ্ছেই, সরল রেখায় যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ডায়মন্ড সরল রেখায় যেতে হবে এরকম ব্যাপার নেই, মানে একটা তলের উপর দিয়ে এইভাবে যাচ্ছে, এটাকে চলন গতি বলা হয়। 2 নম্বরে আমরা পাচ্ছি ঘূর্ণন গতি। ঘুরছে, কোন একটা বিন্দুর সাপেক্ষে ঘুরছে, ঘূর্ণন গতি। ধরো ওই আমরা বলতে পারি এখানে পিঁপড়ের ঘূর্ণন গতি আমরা বলতে পারি, কি বলতে পারি, সিলিং ফ্যানের গতি, বা বিভিন্ন ফ্যান যেগুলো আমরা দেখি, সিলিং হোক আর টেবিল হোক, সে তো ঘুরছে। ঘড়ির কাঁটার গতি, এগুলোকে আমরা বলি ঘূর্ণন গতি। এক্সাম্পল দিলে বুঝতে পারবে ভালো। তো এক্সাম্পল প্রথমটা আমরা বলছি, এটা হচ্ছে পিঁপড়ের গতি, মনে রাখবে পিঁপড়ের গতি, এটাকে আমরা চলন গতি বলতে পারি। আর ঘূর্ণন গতি হচ্ছে তুমি ঘড়ির কাঁটার গতি বলতে পারো, ঘড়ির কাঁটার গতি, ক্লিয়ার। বা তুমি বলতে পারো সাইকেলের চাকার গতিটাও অনেকটা বলা যেতে পারে। চাকাটা তুমি যদি দেখো একটা বিন্দুকে সাপেক্ষে এরকম পাক খাচ্ছে, ঘুরছে, ওকে। ফ্যানের গতি, সিলিং ফ্যান বা যে কোনো ফ্যান, সেটা তো ঘুরছে একটা বিন্দুর সাপেক্ষে। আচ্ছা, 3 নম্বর আমরা আসবো, এই দুটোর মিশ্রণে একটা গতি হবে। 3 নম্বরটা আমরা বলছি 3 নম্বর আমরা বলছি মিশ্র গতি। মিশ্র গতিটা আমরা এখানে এই সাইকেলের চাকার যে গতিটা বলছিলাম, বা সাইকেলের গতি এইভাবে এইভাবে যাচ্ছে একদিক থেকে একদিকে, সেটা আমরা চলন গতি বলতে পারি। আর ঘূর্ণন গতিটা শুধু চাকার গতিটাকে আমরা ঘূর্ণন বলতে পারি। বা তুমি ওইটা যদি না বলো, সেটা মিশ্র গতিও আমরা বলতে পারি। চলন ঘূর্ণন একসঙ্গে হচ্ছে, টোটাল সাইকেল এগিয়ে যাচ্ছে যখন চলছে, সাইকেল যখন চলছে টোটালটা, তখন ওই চাকার গতিটাই আমরা এখানে ঘূর্ণন গতি না বলি, তোমাদের গুলিয়ে যাবে। তাহলে সাইকেলের চাকার গতিটা যেমন একটা কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে, আবার কিছু ঘুরতে ঘুরতে এগিয়েও যাচ্ছে, তাহলে চলন এবং ঘূর্ণন গতির মিশ্রণ। তাহলে ওটা তুমি এটাই মাথায় রাখো যে সাইকেলের গতিটা চলন গতি, আর সাইকেলের চাকার গতিটাকে আমরা মিশ্র গতি বলি। তাহলে সেটাই বেস্ট হবে, সাইকেলের চাকার গতি। এটা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। সাইকেলের চাকার গতি যখন চলমান, আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। চলমান সাইকেলের চাকার গতি, ধরো সাইকেল এক জায়গায় রেখে তুমি এরকম পাক দিচ্ছ, তাহলে ওই গতিটা কিন্তু ঘূর্ণন গতি, বোঝা গেল। সাইকেল স্থির আছে, একটা চাকা এরকম উঁচু করে ঘুর দিচ্ছে, মানে ঘুরপাক দেওয়া হচ্ছে, ঘোরানো হচ্ছে, তখন ওই স্থির সাইকেলের চাকার গতিটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। আর যখন চলমান সাইকেল বা চলমান একটা মোটর সাইকেল আমরা যদি দেখি, সেই চাকার গতিটা মানে এইরকম ঘুরতে ঘুরতে, এরকম ঘুরতে 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 সে কিন্তু এগিয়ে যাচ্ছে, তাই তো, যে কোনো দিকে হোক। সেই চলমান সাইকেল চাকার গতিটাকে, বা তুমি মোটর সাইকেল, বাইক, যে কোনো গাড়ি বলো, 4 চাকা, 4 হুইলার, সেই চাকার গতিগুলো চলমান যখন হচ্ছে, সেটাকে আমরা মিশ্র গতি বলতে পারি। আর এক ধরনের গতি আছে, সেটাকে আমরা বলি সরল দোলগতি। এখানে কোথায় আর লিখি, 4 নম্বর হচ্ছে এখানে লিখি, এই পেজে লিখি। 4 নম্বর হচ্ছে সরল দোলগতি। সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন বলা হয়। সরল দোলগতিটা কি আছে, সরল দোলগতি বা দোলন গতি বলা হয় অনেক সময়। একটা ঘড়ি, ঘড়িতে এরকম একটা পেন্ডুলাম থাকে, এই পেন্ডুলামটা একবার এদিকে আসছে, একবার এদিকে আসছে, তাহলে এইদিকে একবার আসছে, এদিকে একবার যাচ্ছে। এই যে গতিটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরছে, যাচ্ছে, আসছে, সেও তো গতিশীল। এটাকে আমরা সরল দোলগতি বলি।
বা তুমি একটা সেলাই মেশিনের গতি, সেলাই মেশিন এইভাবে সুচটা আপ ডাউন করছে, সুচটা এরকম আপ ডাউন হচ্ছে, সেলাই হচ্ছে। সেলাই মেশিনের গতিটাকেও আমরা দোলন গতি বা সরল দোল গতির মধ্যে বলতে পারি। অনেকগুলো কথা এখানে বলা হয়েছে, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। স্থিতি আর গতি, রেস্ট অ্যান্ড মোশন। এবার বস্তু যখন গতিশীল থাকছে তখন যে কেসটা হচ্ছে সেগুলো আমরা ডিসকাস করব। সরণ কি, বেগ কি, আমরা একটা ক্লাসে বলছিলাম যে দ্রুতি, বেগ, এইগুলোকে আমরা আলাদা ক্লাস নিয়ে ডিসকাস করব। তো ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এখানে প্রশ্ন আছে, আলোচনা আমি করব, বাট বিষয়টা বুঝে নাও। আমরা ফিজিক্সের একদম সে গোড়ার চ্যাপ্টার বলি, এটা মানে ভিত আর কি। এটা না বুঝলে তুমি কোনো কিছু ফিজিক্স পরে আর ভালো লাগবে না, বুঝে গেলে আবার কিন্তু তোমার ভালো লাগবে। সরণ কি? তাহলে আমরা একটা কথা বলতে পারি, একটা বস্তু এ পয়েন্টে আছে, এ এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে আসলো, বিসি। তাহলে বস্তুটার সরণ কত? বস্তুটা এখানে ছিল, একটা বস্তু এখানে ছিল, এ পয়েন্টে ছিল, এ থেকে প্রথমে ডান দিকে গেল, তারপর নিচের দিকে আসলো, সি পয়েন্টে ফাইনালি আসলো। তাহলে বস্তুর এখানে সরণ কি? অতিক্রান্ত দূরত্ব, ধরো এটা গেল 10 মিটার, আচ্ছা এখানে আমি এটা একটু আপ ডাউন করে দিই, তোমাদের বুঝতে আরো ভালো লাগবে। ধরো এখানে এখানে করে দিলাম, এটা সি পয়েন্ট, এটা ধরো 6 মিটার, এটা গেল 8 মিটার। এবার তাহলে বস্তুর সরণ কত হবে? প্রশ্ন দেখে কিছু আইডিয়া পাচ্ছ? এখানে একই সঙ্গে তুমি ম্যাথও শিখে যাবে, পিথাগোরাসের উপপাদ্য শিখে যাবে। এটা ধরো 90 ডিগ্রি, কথার কথা। তাহলে এখানে আমি কি বলতে চাইছি? বলতে চাইছি এটা বস্তুর সরণ হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান কোথায়? এ পয়েন্ট, প্রাথমিক অবস্থান। আর সি পয়েন্টটা হচ্ছে অন্তিম অবস্থান, অন্তিম অবস্থান। লাস্টে এখানে পৌঁছেছে কেউ, এখান থেকে এ থেকে যাত্রা শুরু করে এখানে গিয়ে পৌঁছালো। তাহলে সরণ কি হবে? এখানে সরণটা হবে স্যার এটা, এই এখান থেকে আমি একটা সরলরেখা টানবো, এখান থেকে এই সি পর্যন্ত, এই যে সরলরেখা, সরণ আমি বলবো এ থেকে সি, ডিরেকশনটা এরম হবে, এ থেকে সি এর দিকে হবে। প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্বকে আমরা বলি সরণ। যেগুলো বলছি লিখে নিতে পারো, বইতে আছে, মিলিয়ে নেবে একটু। তাহলে কোনো বস্তুর সরণ মানে এটা আমরা বুঝছি, একটা বস্তু এ পয়েন্টে ছিল, সে এইভাবে যাত্রা শুরু করে এইভাবে এখানে এসে পৌঁছালো, এইভাবে যাত্রা শুরু করে এখানে এসে পৌঁছালো, বি পয়েন্টে পৌঁছালো। ধরো এতটা জায়গা যেন 10 কিলোমিটার গেছে টোটাল, এখানে গেছে, এখানে অতিক্রান্ত দূরত্ব আমরা বলছি, অতিক্রান্ত দূরত্বটা টোটালটা হচ্ছে 10 কিলোমিটার। আর এ থেকে বি যদি যোগ করি, আমরা এখানে দেখছি এই পয়েন্টটা হলো ধরো 2 কিলোমিটার। তাহলে এখানে সরণটা কি হবে? সরণটা হবে এই এ থেকে বি এর দিকে ডাইরেক্ট সোজা একটা লাইন, মাথায় একটা দাগ দেবে, দিয়ে অ্যারো চিহ্ন দেবে এ থেকে বি এর দিকে, এবং এই পয়েন্ট এটা হবে 2 কিলোমিটার। কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কিন্তু এখানে বেশি হবে, কারণ এটা টোটালটা অনেক ডিস্টেন্স সে গেছে, সেটা কিন্তু 10 কিলোমিটার। অতিক্রান্ত দূরত্ব তাহলে এখানে 10 কিলোমিটার হলো, আর সরণ হলো 2 কিলোমিটার। এখানে তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখানে
অতিক্রান্ত দূরত্ব কত হবে স্যার? এখানে অতিক্রান্ত দূরত্বটা কত হবে? অতিক্রান্ত দূরত্বটা আমরা বলবো এ থেকে বি গেল আর বি থেকে সি গেল, এটা এ থেকে বি, বি থেকে সি, তাহলে এটা হবে স্যার এ বি হচ্ছে 6 মিটার প্লাস এটা হচ্ছে 8 মিটার, মানে হচ্ছে 14 মিটার। মিটার একক সব মিটার দিয়ে করেছি। তাহলে সরণ কত হবে? এসি, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এখানে এসি স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অতিভুজের সূত্র, মানে সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার। তুমি এটা ভূমি এটা লম্ব যা খুশি ধরো, কোনো অসুবিধা নেই। তাহলে এসি কত হবে? রুট অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে এবি স্কোয়ার কত হবে? 36, 6 6 36, আর এটা 64, মানে এটা হয়ে গেল 10। 100 রুট অফ 100 করলে আমরা পাচ্ছি 10। তাহলে এসি হচ্ছে 10, মানে এখানে আমরা পাচ্ছি 10 মিটার। এর একটা ডিরেকশন পাবো, যেহেতু এ থেকে সি তোমাকে দেখাতে হবে, তুমি এ বি সি ডাইরেক্ট দেখাতে পাচ্ছ না, তাহলে এর একটা অভিমুখ পাচ্ছি। সরণ কি হবে স্যার? ভেক্টর রাশি। তাহলে এখানে তুমি বলতে পারবে সরণটা হবে ভেক্টর রাশি। এই সরণ বুঝতে পারলে গল্প শেষ। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ দিয়ে বুঝিয়েছি, বা এখানে যদি এরকম বলে দিই, ধরো একটা বস্তু এখানে গেল এখানে গেল এখানে আসলো, এটা ধরো 10 মিটার, এটা 10 মিটার, এটা 10 মিটার, ঠিক আছে? তাহলে সরণ কত হবে? এখানে তুমি বার করো এ বি সি ডি, এখানে তুমি বলো যে সরণ কত হবে। এটা একটু বুঝে নিলে তোমার গল্প মানে পরবর্তী গল্পতে আরো বুঝতে সুবিধা হবে, পরবর্তী ঘটনা বুঝতে আরো সুবিধা হবে। যে আলোচনা আমরা করছি এখানে, তাহলে এখানে সরণটা কত হবে? তুমি ডিস্টেন্সটা বলো, ডিরেকশনটা কি হবে সেটা পরে বার করছি। একটা ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করেছে, দিয়ে এখানে পৌঁছালো। প্রথম কোথায় ছিল? এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা আর লাস্ট পজিশন এটা, ফার্স্ট এন্ড লাস্ট। ডি বিন্দুতে যখন পৌঁছাছে, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কতটা হবে স্যার? এটা একটা চতুর্ভুজ হচ্ছে, এবং চতুর্ভুজটা কি হচ্ছে? বর্গক্ষেত্র হচ্ছে। 10 10 10, এটা 10 হতেই হবে, কারণ সমান্ত। এই 10, এই ডটেড লাইন, সরণ হচ্ছে স্যার 10 মিটার, আর ডিরেকশনটা হচ্ছে এ থেকে ডি এর দিকে, এ থেকে ডি এর দিকে 10 মিটার একটা ভ্যালু পাচ্ছ, আর ডিরেকশন এ থেকে ডি এর দিকে। তাহলে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণটা আমরা কি বলবো স্যার? ভেক্টর রাশি। আচ্ছা, সরণের একক কি হবে? সরণের একক কি হবে? আচ্ছা, এখানে আমরা সরণ বুঝলাম, তাহলে অতিক্রান্ত দূরত্বটা কত হবে? সে ব্যক্তি কতটা ডিস্টেন্স কভার করেছিল? অতিক্রান্ত দূরত্ব এখানে কত হবে? তাহলে সে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল। আমি একেবারে ডিটেলসে বলছি, মানে একদম মানে সেই জলবৎ তরঙ্গ বলা না, জলের মতো করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে 10 প্লাস 10 প্লাস 10 মানে 30 মিটার। সে 30 মিটার গেছে, কিন্তু তার সরণ হচ্ছে 10 মিটার। একটা ম্যাজিক মতো এটা ধরা হয় ম্যাথামেটিক্যালি, এটা তোমাকে করতে হবে। এর নাম সরণ বা ডিসপ্লেসমেন্ট, ইংরেজিতে বলে ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণটা একটা ডিস্টেন্স বা দূরত্ব, তাহলে একক কি হবে? সরণের একক কি পাচ্ছি আমরা? সিজিএস একক কি হবে স্যার? সিজিএস একক কি হবে? সরণ তো একটা ডিস্টেন্স বা দূরত্ব, সিজিএস একক সেন্টিমিটার হবে। সেন্টিমিটার, সেমি দেখে দিলাম। আর এসআই একক কি হবে? মিটার হবে। মিটার, এম মানে মিটার, আর সেমি মানে সেন্টিমিটার। এটা আর ভুল হবে? সরণ তুমি যদি বুঝে যাও, পরবর্তী আর কিছু বুঝতে হবে না, এমনি এমনি বুঝে যাবে। তাহলে সরণ একটি ভেক্টর রাশি, এটা কেন বুঝতে পেরেছো? কারণ এটা আমরা একটা শর্টেস্ট ডিস্টেন্স বোঝাচ্ছি, প্রথম আর লাস্টের মধ্যে সরল লেখা, আর কিছু না। কিন্তু অতিক্রান্ত দূরত্ব এটা কিন্তু স্কেলার রাশি, একটা ডিস্টেন্স, যে কোনো ডিস্টেন্স, সে কোন দিকে গেল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকা বাঁকা
ওগুলো দেখছি না আমরা, ওটাকে আমরা বলছি কি অতিক্রান্ত দূরত্ব, স্কেলার রাশি। চলো এবার আমরা আসবো বেগ। বেগ 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 এটাকে আমরা বলি ভেলোসিটি। একবার তুমি বুঝে নাও, দেন দেখবে সারা জীবন মনে থাকবে। বেগ বা ভেলোসিটি হচ্ছে কিচ্ছু না, সরণ কত হয়েছে সেটা তুমি বার করো, আর কতটা সময় লেগেছে সেটা বার করো। সরণ ভাগ সময়, অর্থাৎ সময়ের সাপেক্ষে বা একক সময়ে বস্তুর যে সরণ হয় তাকে আমরা বেগ বলি। একক সময় মানে 1 সেকেন্ডে বস্তুর সরণ যতটা হবে সেটাকে আমরা বলবো বেগ বা ভেলোসিটি। তাহলে বেগ বা ভেলোসিটি, তাহলে আমরা কি পাচ্ছি, বস্তু যতটা ডিস্টেন্স কভার করেছে সেটা নয়, বস্তুর যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সরণ হয়েছে, কতটা সরে আছে, প্রথম থেকে শেষ পয়েন্টের মধ্যে কতটা সরে আছে, ডিস্টেন্সটা কত, ওটাই সরণ, ডিসপ্লেসমেন্ট। আর কতটা ডিস্টেন্স কভার করেছে সেটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলছি, মানে কতটা জায়গা সে গেছে, কতটা দূরত্ব সে অতিক্রম করেছে, অতিক্রান্ত দূরত্ব আর বেগ। একই সঙ্গে তোমরা দ্রুতিটাও মনে রাখতে পারো। দ্রুতি সেটা কি? আচ্ছা দ্রুতি পরে বলি, আগে বেগটা ক্লিয়ার করে নিই। তাহলে বেগ মানে সরণ ভাগ সময়। এর সিজিএস একক কি হবে? সিজিএস এককটা বলো, বেগের সিজিএস একক কি হবে? সরণের সিজিএস একক কি? সরণ তো সেন্টিমিটার হবে, আর এটা সময় হচ্ছে সেকেন্ড, সেন্টিমিটার ভাগ সেকেন্ড। এসআই একক কি হবে? এসআই একক কত হবে? মিটার বসিয়ে দাও, মিটার পার সেকেন্ড, ব্যাস। আচ্ছা বেগ স্কেলার নাকি ভেক্টর? বেগটা স্কেলার রাশি না ভেক্টর রাশি বলো? তাহলে বেগ এটা তোমার সরণটাকে সময় দিয়ে ভাগ করছি। সরণ যদি ভেক্টর রাশি হয়, সময় তো স্কেলার, একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করলে বা গুণ করলে আমরা কি পাই? সেটা ভেক্টরই পাই। তাহলে বেগটাও হবে ভেক্টর রাশি। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, ভেক্টর রাশি, বেগটা ভেক্টর রাশি। আচ্ছা এবার আসবো দ্রুতি। এই দ্রুতি যেটাকে ইংলিশে আমরা বলি স্পিড, আর বেগটাকে বলছি ভেলোসিটি। দ্রুতি মানে হচ্ছে কিচ্ছু না, এটা হচ্ছে তুমি যা দূরত্ব অতিক্রম করেছো, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তুমি অতটা গেছো, সব বাদ দিয়ে একটুখানি দেখিয়ে দিলাম সরণ, ভালো লাগছে না, তাই তো? তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সময় এটা দিয়ে ভাগ করো, তাহলে এটা পাচ্ছি আমরা দ্রুতি। এটা কিন্তু কোনো ডিরেকশন নেই, তুমি কোন দিকে গেছো সেটা দেখা হচ্ছে না। তাহলে দ্রুতি এটা কিন্তু একমাত্র এখানে আমরা বলবো স্কেলার রাশি। আচ্ছা একক কি হবে? দ্রুতির একক তুমি কি করবে? সিজিএস একক কি করবে? সিজিএস এককটা কি হবে দ্রুতির? বেগ আর দ্রুতি দুটো একটু ডিফারেন্স আছে, একটা সরণ সময় দিয়ে ভাগ করছো আর একটা অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করছো, দুটোই তো ডিস্টেন্স ভাগ সময়। তাহলে একক, এদের একক সিজিএস এসআই সেম হবে, সেন্টিমিটার পার সেকেন্ড এসআই। আচ্ছা আগেরটা শুধু এস দিয়েছিলাম, এস মানে সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আমি সেকেন্ডে পুরোটা লিখেছি, এটাও সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি আর ভেক্টর বেগের মধ্যে ডিফারেন্সটা এটাই, দ্রুতি স্কেলার রাশি, বেগটা ভেক্টর রাশি। দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, আর বেগ মানে সরণ ভাগ সময়, কতটা প্রথম থেকে কতটা সরে আছে তার থেকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমি তোমাদের যদি বলি সেম একটা জিনিস, আর প্রথম এটাই যদি বোঝায় বস্তুটা এখান থেকে এখানে গেছে, এটা ধরো 3 মিটার, এটা ধরো 4 মিটার, ঠিক আছে? এ বস্তু যাত্রা শুরু করেছে এ বি সি পয়েন্ট, আর যাত্রাপথে মোট সময় লেগেছে তোমার ধরো 10 সেকেন্ড। এই একটা বস্তু যাত্রা শুরু করেছে এইভাবে এ থেকে সিতে পৌঁছেছে, তাহলে যাত্রাপথে তার মোট সময় লেগেছে 10 সেকেন্ড। এখন তোমাকে বলতে হবে এখানে বেগ কত হবে। বেগটা কত হবে?
আর দ্রুতি বা স্পিড কত হবে বার করো। প্রত্যেকে যারা কানেক্ট আছো বার করো। বস্তু এ থেকে সিতে গেছে, তাহলে এটা আমাদের বার করতে গেলে তাহলে বেগ মানে আমরা জানি সরণ ভাগ সময়। পিথাগোরাসের উপপাদ্য আগেরটার মতো সেম দিয়েছি আমি। হ্যাঁ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে কত, অতিভুজ কত হবে 3 4, মানে এটা 5 হবে, 5 মিটার, 3 4 5। একটা জিনিস তোমাদের আমি শিখিয়ে দিই, আমরা সমকোণী ত্রিভুজ অটোমেটিক বার করতে পারবো কিভাবে, মানে একটা তুমি নিজে এক্সাম্পল দিতে পারবে 3 4 5, এটা মনে রাখতে হবে। যে কোনো একটা ভূমি একটা লম্ব হবে 3 আর 4, ছোট দুটো লম্ব ভূমি আর বড়টা অতিভুজ হবে, মানে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 9 প্লাস 16 25, 9 আর 16 যোগ করলে 25 হয়, 25 মানে রুট করলে আমরা 5 পাচ্ছি। এবার এই 3 4 5 এর গুণিতক তুমি নাও, আমি একটু অঙ্ক শিখিয়ে দিলাম তোমাদের। 3 4 5 এর গুণিতক নাও, 3 এর ডবল করো, 3 4 5, এর তুমি 2 দিয়ে গুণ করো, 1 5 7 যা দিয়ে গুণ করো সমকোণী ত্রিভুজ হবে। মানে আমি আগেরটা নিয়েছিলাম 6 8 আর 10 হয়েছিল, তুমি 3 এর ডবল 6 নিয়েছো, এই তিনটে মিলিয়ে কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। আর 6 3 তুমি 5 দিয়ে গুণ করো, 3 5 15, 4 5 20, 5 5 25। দেখো এই তিনটেও কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। 15 15 মানে 225, 20 স্কোয়ার মানে 400, 225 400, 625 মানে 25 এর স্কোয়ার। এই হচ্ছে 3 4 5 এর সব গুণিতক নিলে একসঙ্গে আমরা পাচ্ছি সবগুলো সমকোণী ত্রিভুজ হয়। জাস্ট একটা আলাদা প্রসঙ্গ আমি তোমাদের বুঝিয়ে দিলাম, ক্যালকুলেশন করতে হবে না, বুঝে নেবে অটোমেটিক্যালি। আচ্ছা, তাহলে এখানে সরণটা আমরা পাচ্ছি স্যার 5 মিটার আর সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এটা হবে 0.5 মিটার পার সেকেন্ড। চলো, এটা পেলাম আমরা কি স্যার, এটা পেলাম বেগ। আচ্ছা, দ্রুতিটা কত পাবো, দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে, অতিক্রান্ত দূরত্ব এখানে আমরা পাচ্ছি স্যার 3 আর 4 7, 3 প্লাস 4 আর সময় 10 সেকেন্ড, মানে এখানে তুমি পাচ্ছ 7 ভাগ 10, মানে 0.7 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো অ্যান্সার তুমি একটু খেয়াল করো। তাহলে এখানে আমরা ভেলোসিটি পাচ্ছি 0.5 আর এটা 0.7 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দ্রুতি, মানে বেগ দ্রুতি ভ্যালুটা কিন্তু আলাদা হতে পারে। এবার যদি কোনো ব্যক্তি সরলরেখায় যায়, কোনো ব্যক্তি এখান থেকে এখানে ডাইরেক্ট গেছে, এ থেকে বিতে গেছে সরলরেখায়, এক্ষেত্রে বেগ আর দ্রুতি সেম হতে পারে। একদম সোজাসুজি গেছে, সেখানে বেগ আর দ্রুতি সেম হতে পারে, ভ্যালুটা আলাদা কিছু নেই। আচ্ছা, এবার ত্বরণটা কি আমাদের জানতে হবে। ত্বরণ কি, এটাকে আমরা বলছি বেগ বৃদ্ধির হার। মানে ত্বরণ মানে হচ্ছে বেগটাকে তুমি সময় দিয়ে ভাগ করলে, বেগটাকে সময়। ত্বরণ এটাও কিন্তু বেগ যেহেতু ভেক্টর রাশি, ত্বরণটাও আমরা বলবো এটাও কিন্তু ভেক্টর রাশি। বেগ বৃদ্ধির হার, তুমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছো, প্রথম রাস্তায় জ্যাম ছিল, হ্যাঁ স্লো স্লো যেতে হচ্ছিল, রাস্তা ফাঁকা, তুমি জোরে গাড়িটা চালাচ্ছ, তাহলে সময়ের সাপেক্ষে বেগটা বাড়ছে, হু করে বাড়ছে, 30 40 50 60, এইভাবে তুমি বেগটা বাড়াচ্ছ। তো কি হারে বাড়ছে পার সেকেন্ডে আমরা যদি কাউন্ট করি, বেগটা কি হারে বাড়ছে সেটাকে আমরা বলবো ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ত্বরণ বা অ্যাক্সিলারেশন, এটা কিন্তু তাহলে ভেক্টর রাশি, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে ত্বরণ এটা আমরা পাচ্ছি বেগ বাই সময়, এটা মাথায় রাখো। ত্বরণকে আমরা অনেক সময় এফ দ্বারা লিখি, বেগটাকে ভি দ্বারা লিখি, আর সময়টাকে টি দিয়ে লিখি, এফ ইকুয়াল টু ভি বাই টি। ওকে, আচ্ছা মন্দন কি, মন্দনটা কি স্যার, মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার। মন্দন হচ্ছে উল্টো ত্বরণ, মানে ঋণাত্মক ত্বরণ বলি আমরা। বেগটা কি হারে হ্রাস পাচ্ছে, তুমি বাড়ি থেকে বাজারে যাচ্ছ, বাইক নিয়ে বেরিয়েছো,
বা সাইকেল নিয়ে যখন যাচ্ছিলে খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিলে, মানে খুব বেগ বাড়াচ্ছিলে আস্তে আস্তে, বা যেই দেখছো এসে গেছে, এবার তো গাড়িটা থামাতে হবে, তাহলে ধীরে 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 ব্রেক করছো, স্লো করছো গাড়িটা, তাহলে বেগটা কী হারে কমছে সেটা আমরা বলি মন্দন বা রিটার্ডেশন। ত্বরণের ঠিক উল্টো। এই মন্দন মানেও কিন্তু আমরা বলতে পারি, ক্যালকুলেশনে আমরা বেগ বাই সময় লিখব, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে প্রথম লাইনে, এটা বেগ হ্রাসের হার আর এটা বেগ বৃদ্ধির হার। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ? এটাও কি হবে তাহলে স্যার? এটাও তো ভেক্টর রাশি হবে। অবশ্যই হবে, এটাও ভেক্টর রাশি, কারণ বেগ আছে এখানে, বেগ আছে, বেগ ভেক্টর মানে এটাও ভেক্টর। এককটা কি হবে? একক সেম হবে। তাহলে মন্দনটাকে আমরা বলতে পারি ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ বলতে পারি। মন্দনটাকে আমরা বলতে পারি ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ ত্বরণ, উল্টো। ওকে, তাহলে একক আমরা যদি বলি কি হবে স্যার? একক বার করো, এবার সিজিএস একক করো। প্রথমে সিজিএসটা বার করো। সিজিএস একক, বেগের একক কি? বেগটা কি দেখেছিলাম? সেন্টিমিটার পার সেকেন্ড। আর সময়ের একক সেকেন্ড, মানে এটা হয়ে গেল সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার, নিচে স্কোয়ার চলে আসলো। আর এসআইতে কি হবে? এসআইতে আমরা পাবো বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, আবার সেকেন্ড দিয়ে ভাগ, তাহলে মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে গল্প। আজকের যে আলোচ্য বিষয় ছিল আমাদের, একটু ধীরে ধীরে হলেও বিষয়টা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর। সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন। ক্লিয়ার প্রত্যেকে? এখানেই 32 মিনিট হয়ে গেছে। প্রশ্ন আর কি করব? তাহলে প্রশ্ন এখানে আমরা কয়েকটা যদি দেখি, প্রত্যেকে যারা কানেক্ট আছো, কোনো গতিশীল বস্তুর দূরত্ব অতিক্রম করার হার, এটাকে বলবো দ্রুতি। কোনো ডিরেকশন বলা আছে? নেই। আর কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করার হারকে আমরা বলবো বেগ। একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে কি বলা হয়? একক সময় মানে সরণকে তুমি ভাগ করছো সময় দিয়ে। তো এটা মানেই তো আমরা কি বলেছি? এটা মানেই আমরা বলেছি বেগ বা ভেলোসিটি। ভালো করে প্রশ্নটা দেখো, আগেরটা প্রথম কি ছিল? কোনো গতিশীল বস্তু দূরত্ব অতিক্রম করার হার। কোনো ডিরেকশন আছে? দিক আছে? নেই। তাহলে দ্রুতি। নির্দিষ্ট দিক যখন বলছি তখন বলছি বেগ। এটা মানেই হচ্ছে সরণ ভাগ সময়। কোনো গতিশীল বস্তুর সরণ একক সময় মানে, একক সময় মানে সময় দিয়ে ভাগ করছো তুমি, এটাকে বলবো আমরা বেগ। একটা সুষম বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরতে থাকে, বৃত্তাকার পথে বস্তুটা যদি এরকম ঘুরতে থাকে, তাহলে কেসটা কি হবে? কোন রাশিটি একই থাকতে পারে বা থাকবে? বেগ, দ্রুতি, ত্বরণ, ভরবেগ। আমরা যেগুলো ভেক্টর রাশি বলবো সেগুলো চেঞ্জ হবেই হবে, কারণ ভেক্টর রাশি প্রত্যেক মুহূর্তে ডিরেকশন পাল্টাচ্ছে। ভেক্টর রাশির দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা যদি চেঞ্জ হয়, রাশিটা চেঞ্জ হয়ে যাবে। মান একই থাক, কিন্তু দিক যদি চেঞ্জ হয়, সেই ভেক্টর রাশি পরিবর্তন হয়ে গেল, আলাদা ভেক্টর হয়ে গেল। তাহলে এখানে বেগ একই থাকতে কখনোই পারে না বৃত্তাকার পথে। দ্রুতি একমাত্র পারবে। স্কেলার রাশি ত্বরণ, এটাও ভেক্টর। ভরবেগ, ওটাও ভেক্টর রাশি। একটি বস্তু আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত পরিভ্রমণ করলে ওর মোট সরণ কত হবে? একটা বস্তু এরকম আর ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে আর ব্যাসার্ধ। বস্তুটা যাত্রা শুরু করেছে এ থেকে, ফাইনালি বি তে পৌঁছালো, ঠিক আছে। তাহলে সরণ কত হবে? সরণ হবে স্যার রৈখিক, এখান থেকে এ থেকে বি সরল রেখা টানো এই পর্যন্ত, তাহলে আর প্লাস আর, আর প্লাস আর, 2r। আর যদি বস্তুটা পূর্ণ বৃত্ত ঘুরতো, যদি পুরো বৃত্তটা ঘুরতো, তাহলে এখানে সরণ হতো 0। অর্ধবৃত্ত বলে আমরা বলবো 2r। নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? উত্তর হবে ভর। ভরবেগ, ওজন, বল এগুলো ভেক্টর রাশি। নিচের এখানে কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি এখানে আমরা কি বলবো? ত্বরণ ভেক্টর, সরণ ভেক্টর, বেগ ভেক্টর, দ্রুতি হচ্ছে স্কেলার। দ্রুতি হচ্ছে স্কেলার। আচ্ছা, এই পর্যন্ত আমাদের আজকের সেশন এন্ড হচ্ছে। তোমরা এটা হোমওয়ার্ক করবে। আমরা এখান থেকে বেশ কিছু অঙ্ক আছে এই চ্যাপ্টারে, চেষ্টা করবো অন্য একটা ক্লাসে করিয়ে দেওয়ার। তো আশা করি তোমরা যে আলোচনাগুলো করেছি বুঝতে পেরেছো। যদি না বোঝো আরেকবার দেখো, নিঃসন্দেহে বুঝতে পারবে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।